অনুসরণ করেনি, কারণ ক্ষমতাসীন দল হিসেবে তাদের সাথে সংশ্লিষ্ট অনেক ব্যক্তি যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত হতো। গণহত্যার বিচার নিয়ে আওয়ামী লীগ প্রথম প্রহসন শুরু করেছিল 1972 সালে দালাল আইন জারির পর। যুদ্ধ অপরাধকে দালাল বলে চিহ্নিত করার মাধ্যমে এই আইনের সমস্যাজনক অধ্যায়ের শুরু হয়। এই আইন জারির পর সারা দেশে 37,471 ব্যক্তিকে আটক করা হয়, কিন্তু 22 মাসে মাত্র 2,848টি মামলার বিচার সম্পন্ন হয় এবং 752 জন বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়। 1973-এর নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর সাধারণ ক্ষমা ঘোষণা করে, যার মাধ্যমে প্রায় 26,000 বিচারাধীন ব্যক্তি মুক্তি পান। দালাল আইনটি এর ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ার কারণে কোনো যুদ্ধ অপরাধীর বিচার করতে পারেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারক ত্রুটিকে ধারাবাহিকভাবে বজায় রেখেছে, কিন্তু বিচারিক ত্রুটি থাকা মানেই চিহ্নিত অপরাধ নাই হয়ে যায় না, বরং জুলাই গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আন্তর্জাতিক মানদণ্ডে যুদ্ধ অপরাধের অমীমাংসিত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়াকে বলবৎ রেখে চিহ্নিত যুদ্ধ অপরাধী এটিএম আজহারকে নির্দোষ হিসেবে বেকসুর খালাস প্রদান করল। আমরা দেখেছি রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এই রায়ের পূর্বে সকল প্রসিকিউশনকে অস্বীকার করে পেশাগত অসততা খাটিয়ে বিচারককে প্রহসনের মধ্যে ফেলেছে, আর ফলে পূর্বে প্রসিকিউশন থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ঐতিহাসিক দলিল দিয়ে চিহ্নিত যুদ্ধ অপরাধী এটিএম আজহার সম্পূর্ণ নির্দোষ হিসেবে প্রতিপন্ন হয়েছে। এই ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় এই সরকার জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার কার্য সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করেছে। আমরা শঙ্কিত যে 24-এর চিহ্নিত গণহত্যাকারী আওয়ামী লীগও একই বিচারিক ফাঁদে নির্দোষ হিসেবে পুনর্বাসিত হবে। স্বভাবতই জামায়াতে ইসলাম নামক রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষার এই রায় নামক প্রহসনকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ন্যায় বিচার বলে অভিহিত করলে বাংলাদেশের গণতন্ত্রমনস্ক মানুষ তা মেনে নেয়নি। তাই এই প্রহসনের রায়কে প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক ছাত্রজোট দেশের বিভিন্ন স্থানে কর্মসূচির আহ্বান করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবির হামলা করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক তারেক আশরাফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখার কোষাধ্যক্ষ কায়সার আহমেদ ও দপ্তর সম্পাদক সৈকত ইমতিয়াজ, বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ এবং ছাত্র গণমঞ্চ রাবি শাখার আহ্বায়ক নাসিম সরকার। চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় 15 জন মারাত্মকভাবে আহত হয়। চট্টগ্রামে শিবির কর্মী এবং স্থানীয় জামায়াত আমির শাহজাহানের সাথে সংশ্লিষ্ট আকাশ চৌধুরী পুলিশের সামনেই গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সাইদুল হক নিশান ও সহসভাপতি এনি চৌধুরীর উপর হিংসাত্মক আক্রমণ করে। এই আক্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর মাধ্যমে আমরা জানতে পারি এই আকাশ চৌধুরী একজন চিহ্নিত হামলাবাজ। এর আগে একইভাবে ভিন্ন মতে আন্দোলনকারীর উপর যে হামলা করেছে, কিন্তু সরকারের পুলিশ বাহিনী এই হামলাবাজকে কোনোবারেই আইনের আওতায় আনেননি। দীর্ঘদিনের ফেসিবাদ লড়াইয়ের নেত্রী চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের নারী নেত্রী এনি চৌধুরীর উপর আক্রমণ করে সন্ত্রাস করে শিবির নারীদের কখনো রুখতে পারবে না। চট্টগ্রামে আহতদের মধ্যে রয়েছেন শ্রীকান্ত বিশ্বাস শিকু, যিনি জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন। সেদিন তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে যান হামলাকারীরা। দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন তিনি। এবার আবারও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ছাত্রজোটের কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবিরের হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে পুনরায় চিকিৎসাধীন। শ্রীকান্ত বিশ্বাস শিকু ছাত্র কাউন্সিলের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক। কোনো গোপন পরিচয় নয়, তিনি বামপন্থী রাজনীতির একজন পরিচিত মুখ। জুলাই অভ্যুত্থান এর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং রক্তাক্ত হয়েছেন। ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগ আমাদের বহুবার আক্রমণ করেছে, অনেক রক্ত ঝরলেও আমাদের আওয়াজ থামাতে পারেনি।
ছাত্রলীগ, আওয়ামী লীগ, হাসিনা কারোরই এই সন্ত্রাসের মাধ্যমে রক্ষা হয়নি। শিবিরও আমাদের কণ্ঠস্বর বা মিছিল দমন করতে পারবে না, বরং সেই মিছিল আরও দীর্ঘ হবে। জামাত শিবিরের এই ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে যে তারা 2024 সালের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। বাংলার মাটিতে বাংলাদেশ বিরোধী এই সন্ত্রাসের খতিয়ান জনগণ ভুলে যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের মতো শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও ছাত্র সংসদ নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সাংবাদিকগণ, রাবি এবং চট্টগ্রামে শিবিরের হামলার পাশাপাশি আমরা দেখেছি অনলাইনে জামাত শিবিরদের মদতপুষ্ট বিভিন্ন ফেসবুক পেজে নারীদেরকে নানাবিধভাবে যৌন হয়রানি ও আক্রমণের হুমকি দিয়ে আসছে। এটিএম আজহারের রায়কে প্রত্যাখ্যান করে আন্দোলন করার কারণে সিলেটে একজন নারী রাজনৈতিক কর্মীকে জনসম্মুখে গণপিটুনির আহ্বান দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই জামাত শিবির ও হেফাজত গোষ্ঠীর মতো ধর্মীয় ফ্যাসিবাদী শক্তিগুলো বিভিন্ন নারীদেরকে আক্রমণ করার পায়তারা করে আসছে। প্রথমে তারা তৌহিদি জনতার ব্যানারে নারী ফুটবল খেলার উপর আক্রমণ করেছে। এরপর একজন নারীকে যৌন হয়রানিকারীর বিরুদ্ধে মামলা তুলতে বাধ্য করেছে এবং দুষ্কৃতকারীকে থানা থেকে বের করে আনার জন্য মব ভায়োলেন্স তৈরি করেছে। অন্যান্য সংস্কার কমিশন নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করলেও ধর্মীয় ফ্যাসিস্ট শক্তিগুলো নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে এবং প্রকাশ্যে হিংসাত্মক আক্রমণ চালিয়েছে। নারীটাকে মৈত্রী যাত্রার কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীদের ছবি দিয়ে যৌন হয়রানিমূলক ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছে। ঠিক তারপরে এই ধর্মীয় ফ্যাসিস্ট শক্তিগুলো একত্রিত হয়ে সম্পত্তির সমানাধিকার নিয়ে বিভিন্ন কর্মসূচি ও হিস্সা নামক বই প্রকাশের কারণে নরসিংদী সরকারি কলেজের অধ্যাপক নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে সংঘবদ্ধ মব তৈরি করেছে। তারা নরসিংদী কলেজ থেকে নাদিরা ইয়াসমিনের শিক্ষকতা বাতিল এবং নরসিংদী থেকে বঞ্চিত করার জন্য প্রকাশ্যে আন্দোলন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই অন্যায়ভাবে মব সৃষ্টিকারীদের পক্ষ নিয়ে নাদিরা ইয়াসমিনকে সাক্ষীরা কলেজে বন্দী করে দিয়েছে এবং এরপর শুরু হয়েছে প্রকাশ্যে জামাত শিবিরের আক্রমণ। আমরা ধারাবাহিকভাবে ধর্মীয় ফ্যাসিবাদীর শক্তির উল্লঙ্ঘন এবং নারীকে জনপরিসর ডিজিটাল পরিসরের এই আক্রমণগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে অথর্ব ভূমিকা পালন করতে দেখেছি। আওয়ামী ফ্যাসিবাদের সময় আওয়ামী লীগ যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের নারীর উপর বিদ্বেষমূলক আক্রমণ করত এবং তাতে তৎকালীন সরকার চুপ থাকত, এখন ধর্মীয় ফ্যাসিস্ট বাহিনী নারীদেরকে একইভাবে হিংস্র আক্রমণ করেই যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই ফ্যাসিবাদী কায়দায় চুপ আছে। আমরা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে নারীদের বিপুল আত্মত্যাগের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের উদাসীন ও চুপ থাকার মাধ্যমে বাংলাদেশের নারীদের সাথে চরম বেইমানি করছে। আমরা অবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে এই বেইমানির জবাব চাই। রাবি এবং চট্টগ্রামে যে চিহ্নিত শিবির কর্মী গণতান্ত্রিক ছাত্র জোটের উপর হামলা করেছে তাদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানাই। অবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই এবং ৭১-এর গণহত্যার বিচার করতে হবে। পাশাপাশি আমরা বাংলাদেশের নারীদের প্রতি ঐক্যবদ্ধ আহ্বান জানাই, জনপরিসর ডিজিটাল পরিসরে নারীর বিরুদ্ধে ধর্মীয় ফ্যাসিবাদী শক্তির এই হিংসাত্মক আক্রমণের বিরুদ্ধে সরকার কোনো আশু পদক্ষেপ গ্রহণ না করলে আমরা সম্মিলিতভাবে তা রুখে দাঁড়াবো। ধন্যবাদ সবাইকে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.